ইমাজিং স্টাডির পক্ষ থেকে আমি নাফিসা আঞ্জুম বলছি। সবাইকে আজকের লেকচারে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবসায় উদ্যোগ বইয়ের 10ম অধ্যায়, ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবার দ্বিতীয় লেকচার। আমাদের আজকের প্রথম আলোচনার বিষয় জাতীয় শিল্পনীতি 2010-এ উল্লেখিত বিভিন্ন ধরনের সহায়তা। আমরা জাতীয় শিল্পনীতি 2010-এ যেটা প্রণয়ন করা হয়েছিল সেটায় উল্লেখিত বিভিন্ন ধরনের যে সহায়তা, সেই সহায়তাগুলো নিয়ে আলোচনা করব। প্রথম সহায়তা হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। উদ্দীপনামূলক সহায়তা কি? নারী ও পুরুষ ব্যবসায়ীরা যাতে সমাজে অর্থনৈতিক পরিবর্তন সংগঠনে সক্রিয় এজেন্ট হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারে, সেজন্য উদ্যোক্তা সংস্কৃতির প্রসারে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ, উৎপাদনশীল ও সেবা খাতের সফল উদ্যোক্তাদের স্বীকৃতি, জাতীয় উদ্যোক্তা দিবস পালন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক শিক্ষাক্রমের প্রবর্তন। তো এই সকল কাজ হচ্ছে নারী পুরুষ ব্যবসায়ী যারা আছে তারা যাতে সমাজে নিজেদের যে অর্থনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক সমৃদ্ধি এইটা ঘটাতে পারে এবং সক্রিয় এজেন্ট হিসেবে সক্রিয় এজেন্ট হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারে যে সে যে একজন পারদর্শী, সেক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে পারে। সেজন্য তারা কি উদ্যোক্তাদের সংস্কৃতির প্রসারে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ, উৎপাদনশীল সেবা খাতের সফল উদ্যোক্তাদের স্বীকৃতি, জাতীয় উদ্যোক্তা দিবস পালন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক শিক্ষাক্রমের প্রবর্তন, এই সকল কাজের মাধ্যমে তাদেরকে উদ্দীপনা দিয়ে থাকে, অর্থাৎ তাদেরকে উৎসাহিত করে থাকে। উদ্দীপনামূলক সহায়তা মূলত কি? যে তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে কাজে আগ্রহী করে তোলা, এই ধরনের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করাটাকেই মূলত উদ্দীপনামূলক কাজ, উদ্দীপনামূলক সহায়তা বলা হয়ে থাকে। তারপর আছে যে মানব পুঁজি বিকাশের বেশিরভাগ কার্যক্রম প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এবং দেশব্যাপী শুরু করা যুব সম্প্রদায়কে জীবন সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে, দেশের উন্নয়ন ও সফলতা এবং সীমিত ভৌত সম্পদের বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে জাতি গঠনমূলক ও উন্নয়ন সম্পর্কিত বিষয়ের অন্তর্ভুক্তি, এই ধরনের শিক্ষাকে উৎসাহিতকরণ। অর্থাৎ এখানে হচ্ছে যে বিভিন্ন আমাদের জাতীয় পাঠ্যক্রমে হচ্ছে যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্য বই, সেই বইগুলোতে কি উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক শিক্ষাক্রমে প্রবর্তন করা একটা উদ্দীপনামূলক সহায়তার মধ্যে পড়ে। তারপর হচ্ছে মানব পুঁজি বিকাশের বেশিরভাগ কার্যক্রম, অর্থাৎ মানব পুঁজি বিকাশের বেশিরভাগ কার্যক্রম কি করে? প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এবং দেশব্যাপী শুরু করা যুব সম্প্রদায়কে জীবন সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে, দেশের উন্নয়ন ও সফলতা এবং সীমিত ভৌত সম্পদের বিষয়ে সচেতন করার উদ্দেশ্য হচ্ছে এই সকল কারণে, এই সকল বিষয়গুলোকে কি পাঠ্যপুস্তকে উল্লেখ করে উদ্দীপনামূলক সহায়তা প্রদান করা হয়ে থাকে। তারপর কি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে জাতি গঠনমূলক ও উন্নয়ন সম্পর্কিত বিষয়ের অন্তর্ভুক্তিও এই শিক্ষাকে উৎসাহিত করে থাকে। উদ্দীপনামূলক যে শিক্ষাটা, উদ্দীপনামূলক যে সহায়তাটা, সেটা আমরা কি করতে পারি? পাঠ্যপুস্তকে উল্লেখের মাধ্যমে, পাঠ্যপুস্তকে শিক্ষাক্রম প্রবর্তনের মাধ্যমে আমরা এই উদ্দীপনামূলক সহায়তাটা প্রদান করতে পারি। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে বইতে যখন বিষয়গুলো উল্লেখ থাকবে তখন তারা এই বিষয়ে জানবে, তারা এই বিষয়টা নিয়ে ভাববে এবং তারা অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়ে থাকবে। এরপর আছে সমর্থনমূলক সেবাটা। তো শিল্পক্ষেত্রে নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিল্প পণ্যের অধিকতর উন্নয়নের উদ্দেশ্যে টেকসই ও নতুন প্রযুক্তি উদ্ভাবকদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। অর্থাৎ সমর্থনমূলক সহায়তাটা কি? শিল্পক্ষেত্রে নতুন যে প্রযুক্তিগুলো, সেগুলোর সমন্বয় ঘটানো, একটার সাথে আরেকটার কি সমন্বয় ঘটিয়ে দেওয়া এবং শিল্পের পণ্যের অধিকতর উন্নয়নের উদ্দেশ্যে টেকসই ও নতুন প্রযুক্তি উদ্ভাবকদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। অর্থাৎ
যারা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করবে, উদ্ভাবন করবে এবং মানে শিল্পপণ্যের অধিকতর উন্নয়নের উদ্দেশ্যে যারা হচ্ছে যে আবিষ্কারগুলো করে থাকবে তাদেরকে পুরস্কার প্রদান করলে মানে পুরস্কার প্রদান করলে তারা উৎসাহিত হয় এবং এটা একটা সমর্থনমূলক, অর্থাৎ তাদেরকে সাপোর্ট করছি আমরা, তাদেরকে সমর্থন করছি, এটা বিশ্বাস দেওয়া, এই ব্যাপারে আশ্বস্ত করা। এই পুরস্কারটা তাদের কি করবে, নতুন ভাবে উদ্যমী করে তুলবে। এটা হচ্ছে সমর্থনমূলক সহায়তা। আর হচ্ছে যে কারিগরি প্রশিক্ষণ, আর হচ্ছে যে প্রযুক্তি উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং লাগসই প্রযুক্তি নির্বাচন ও প্রয়োগের মাধ্যমে স্থানীয় শিল্প কারখানা সমূহকে সহায়তার লক্ষ্যে বিটাক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ। অর্থাৎ কি হচ্ছে, আমাদের যে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করি আমরা, সেটার জন্য যে সে ব্যবস্থাটা, অর্থাৎ আর হচ্ছে যে প্রযুক্তি উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর, তারপর লাগসই প্রযুক্তি নির্বাচন প্রয়োগের মাধ্যমে স্থানীয় শিল্প কারখানা সমূহকে, অর্থাৎ লাগসই এই সকল ব্যবস্থাগুলোকে কি করতে হবে, সহায়তার লক্ষ্যে বিটাক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। অর্থাৎ এই যদি ব্যবস্থাগুলো, যদি এই যে প্রশিক্ষণ, তারপর প্রযুক্তি উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর, এই বিষয়গুলো যদি উন্নত করা হয় এবং শক্তিশালী করা হয়, তাতে কি হবে, তাতে এইসব বিষয়ে নিয়ে যারা কাজ করবে তারা কি ভালো আগাতে পারবে এবং তাদেরকে এটাও একটা তাদেরকে সমর্থন করা হবে, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহায়তা করা হবে, সমর্থনমূলক সহায়তা হবে এটা একটা। তো এটা হচ্ছে আরেকটা বিষয়। আর হচ্ছে কি করা যায়, দেশীয় বিনিয়োগকারীদের, বিশেষ করে মাইক্রো, কুটির ও ক্ষুদ্র শিল্পের বিনিয়োগকারীদের কাছে সহজলভ্য স্থানীয় ও যথোপযুক্ত প্রযুক্তি গড়ে তোলার জন্য সরকার দেশীয় যন্ত্রপাতি প্রস্তুতকারক শিল্পকে স্থানীয় কারিগরি ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করতে সুযোগ প্রদান। অর্থাৎ কি করতে হবে, যে দেশে যে বিনিয়োগকারীরা আছে, দেশীয় যে বিনিয়োগকারী, বিশেষ করে এটা হচ্ছে যে মাইক্রো, মানে কুটির ও ক্ষুদ্র শিল্পে যারা বিনিয়োগ করে থাকে, তাদের কাছে সহজলভ্য স্থানীয় ও যথোপযুক্ত প্রযুক্তি গড়ে তোলার জন্য সরকারকে সহায়তা করতে হবে। অর্থাৎ দেশীয় বিনিয়োগকারীদের সহজলভ্য ভাবে তারা যেন প্রযুক্তি গড়ে তুলতে পারে, সেজন্য সরকার কি পৃষ্ঠপোষকতা করবে এবং সরকার সহায়তা প্রদান করে থাকবে তাদের কি দেশীয় যন্ত্রপাতি প্রস্তুত করতে, তাদেরকে সহজলভ্য ভাবে দেশীয় যন্ত্রপাতি প্রস্তুত করতে উৎসাহিত করতে হবে এবং সেজন্য সরকারকে সর্বোচ্চ সহায়তা তাদেরকে প্রদান করতে হবে। তারপর কি দেশীয় যন্ত্রপাতি যারা প্রস্তুতকারক, এই ধরনের শিল্পকে স্থানীয় কারিগরি ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করতে সুযোগ প্রদান করতে হবে। অর্থাৎ দেশীয় যন্ত্রপাতি যারা প্রস্তুত করবে তাদের সেই শিল্পটাকে, প্রস্তুতকারক যে শিল্পগুলো, সেই শিল্পকে স্থানীয় যে কারিগরি ও প্রযুক্তি বিষয়ক কোন প্রতিষ্ঠান থাকলে মানে থেকে থাকবে অবশ্যই, সেই প্রতিষ্ঠানের সাথে একযোগে, অর্থাৎ একসাথে কাজ করার সুযোগটা প্রদান করতে হবে। তখন তারা কি মিলেমিশে একসাথে কাজ করলে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের পরিমাণটা অনেক বেড়ে যাবে এবং তারা এই সহায়তাটা পেলে তারা অনেক বেশি কাজ করতে পারবে এবং অনেক অনেক প্রযুক্তি উদ্ভাবন করতে পারবে। তারপর আছে 30/6/2011, এই তারিখে কি, এই সালের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাবে এরূপ শিল্পের নিম্নরূপ কর অবকাশ প্রদান। অর্থাৎ বাণিজ্যিক উৎপাদনে যাবে এরূপ শিল্পের কি, এরূপ শিল্প প্রতিষ্ঠানের কর অবকাশ প্রদান করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে যে অর্থাৎ কর অবকাশ প্রদান করলে কি হয়, সেটা হচ্ছে যে কর অবকাশ প্রদান করলে তারা হচ্ছে যে এই যে করের প্রেশারটা এবং তাদের যে অনেক সময় করের পরিমাণটা বেশি হয়ে যায়, তো কর অবকাশ প্রদানের মাধ্যমে তারা এই দিক থেকে সহায়তা পেয়ে থাকবে। এটাও এক ধরনের কি সহায়তা। তো এই সহায়তাটাও ব্যবসায়ের ক্ষেত্রে প্রদান করতে হয় এবং এটা একটা সমর্থনমূলক সহায়তা। তারপর হচ্ছে 3 পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম 2 বছর আয়ের 100 ভাগ, পরবর্তী 2 বছর 50 ভাগ, অর্থাৎ 50%, ও শেষ 5 বছর, অর্থাৎ শেষ বছর অর্থাৎ পঞ্চম বছরে 25% ভাগ হচ্ছে কর অবকাশ কর।
তো এই করের পরিমাণটা কি, যে 30/6/2011 সালে যেটা মানে প্রণয়ন করা হয়েছিল সেটা হলো যে 3 পার্বত্য জেলা ব্যতীত অর্থাৎ ঢাকা চট্টগ্রাম বিভাগে স্থাপিত কি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে স্থাপিত যে শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলোর ক্ষেত্রে প্রথম 2 বছর আয়ের 100% ভাগ, অর্থাৎ প্রথম যে 2 বছর তার আয়ের 100% ভাগ, আর পরবর্তী 2 বছর 50%, ও শেষ বছর অর্থাৎ শেষ হচ্ছে পঞ্চম বছর হচ্ছে তাকে 25% ভাগ কর অবকাশ করতে হবে। প্রথম বছর তাদের কাছ থেকে কোনো করই নেওয়া হবে না। তারপরে প্রথম 2 বছর আয়ের প্রথম বছর না, দুঃখিত, প্রথম 2 বছর আয়ের 100% ভাগ, অর্থাৎ 100% কর অবকাশ, অর্থাৎ কোনো করই যেন প্রণয়ন করা না হয়, তাদের জন্য কোনো করই আরোপ যেন করা না হয়। তারপরে পরবর্তী 2 বছর, অর্থাৎ প্রথম 2 বছর গেলে তার পরের 2 বছর অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ বছরে তাদেরকে যেন 50% করে কর নেওয়া হয়, অর্থাৎ তখনও যেন 100% করটা তাদের কাছ থেকে নেওয়া না হয়। তারপর হচ্ছে শেষ বছর অর্থাৎ পঞ্চমতম বছর, মানে পঞ্চম বছরে তাদের কাছ থেকে 25% করটা অবকাশ করা যেতে পারে। তারপর থেকে স্বাভাবিক বা অর্থাৎ যেটা অ্যাকুরেট বা যেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, সেই পরিমাণটাই তাদেরকে প্রদান করতে হবে। তো এই প্রথম দিকের এই ছাড়টা প্রদানের মাধ্যমে কি করতে পারবে, তারা নিজেদের কাজ আরো ভালোভাবে আগাতে পারবে এবং এই করের চাপটা তাদের উপর কম থাকবে, তারা নিজেদের উন্নয়নের লক্ষ্যে সেটা ব্যবহার করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি দেব। 2016 সালে যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম, তারপরে আমি খুঁজছিলাম একটি গুছানো প্ল্যাটফর্ম যেখানে আমি আমার অ্যাডমিশন রিলেটেড সব কিছু একসাথে পাবো। সেই সময় এরকম কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি, কিন্তু আশা করি তোমাদের এরকম কোনো সমস্যা হবে না, কারণ তোমাদের জন্য আছে ইমার্জিং স্টাডি। এখানে আছে ভিডিও লেকচার, এমসিকিউ, লাইভ ক্লাস, উইকলি কন্টেস্ট, আরও অনেক কিছু। তোমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করো, তোমরা ইমার্জিং স্টাডি অ্যাপটি নামিয়ে রাখতে পারো। আশা করি পড়ালেখার রিলেটেড অধিকাংশ সমস্যার সমাধান তোমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। এরপর হচ্ছে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ এবং 3 পার্বত্য জেলায় স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য 7 বছর মেয়াদী কর অবকাশের মধ্যে প্রথম 3 বছর কর অবকাশের হার 100%, পরবর্তী 3 বছর 50% ও শেষ বছরে অর্থাৎ সপ্তম বছরে 75%। প্রথমে আমরা যেটা দেখলাম যে ঢাকা ও চট্টগ্রামের, এবার হচ্ছে কি রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ এবং 3 পার্বত্য জেলায় স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য 7 বছর মেয়াদী কর অবকাশের মধ্যে প্রথম 3 বছর, অর্থাৎ তাদের কর অবকাশের মেয়াদটা হচ্ছে 7 বছর, তার মধ্যে প্রথম মানে কয়েকটা ভাগে থাকে, প্রথম 3 বছরে তাদেরকে কর অবকাশ করা হবে 100%, অর্থাৎ তারা প্রথম 3 বছর তাদেরকে কোনো কর দিতে হবে না, তাদের পুরো করটাই অবকাশ করা হবে। তারপরের 3 বছর অর্থাৎ 3 বছর 3 বছর আর 1 বছর, এভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। পরবর্তী 3 বছর তাদের কাছ থেকে 50% কর নেওয়া হবে, আর তারপরে একদম অর্থাৎ সপ্তম বছর অর্থাৎ শেষ বছরে 25% নেওয়া হবে। এই হচ্ছে কর অবকাশের নিয়মটা। এই কর অবকাশ অনেক বড় একটা সমর্থনমূলক সহায়তা। এই কর অবকাশের সহায়তাটা কিন্তু নতুন উদ্যোক্তাদের অনেক বেশি মানে উৎসাহী করে থাকে এবং অনেক বেশি সমর্থন করে, মানে তারা বুঝতে পারে যে অর্থাৎ তাদের যে সহায়তা প্রয়োজন তারা সেটা এখান থেকে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সহায়তা বলা যায় তাদের জন্য। এবারে আমরা যাব সংরক্ষণমূলক সহায়তায়। সংরক্ষণমূলক সহায়তাটা কি? সেটা হচ্ছে আইসিটি, লন্ড্রি, পর্যটন ও সেবা, বিউটি পার্লার, বিজ্ঞাপনী সংগঠন ইত্যাদি সেবামূলক খাত সহ মৎস্য, কৃষি ও হস্তশিল্প খাত এবং গবাদি পশু প্রতিপালন এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নারী শিল্প উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া। এটা হচ্ছে সংরক্ষণমূলক সেবা। অর্থাৎ এই যে বিষয়গুলো বললাম যে আইসিটি, লন্ড্রি, পর্যটন, বিউটি পার্লার, বিজ্ঞাপনী, এসব যে মৎস্য, কৃষি, হস্তশিল্প খাত, গবাদি পশু প্রতিপালন, এই সকল খাতে নারী শিল্প উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়াও একটা সংরক্ষণমূলক সহায়তার, অর্থাৎ সংরক্ষণ কি নারীদের জন্য সহায়তাটা সংরক্ষণ করে রাখা। এটা মনে রাখলেই আমরা বুঝতে পারবো যে সংরক্ষণমূলক সহায়তাটা কি। অর্থাৎ একটা সংরক্ষিত সহায়তা, একটা নির্দিষ্ট
গোষ্ঠীর জন্য সংরক্ষিত সহায়তা, সেটা সেই নির্দিষ্ট জনগোষ্ঠীরা হচ্ছে নারী জাতি, নারীদের জন্য সংরক্ষিত সহায়তা। তারপর হলো ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের বিকাশে সহায়তা দান, তাঁত শিল্প রক্ষা, বেনারসি ও জামদানি পল্লীর মতো রেশম পল্লী গড়ে তোলা সহ তাঁতি, কুমার, মৃৎশিল্প, বাঁশ, বেত, তামা, কাঁসা ও পাটি শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়া। আর আরেকটা সংরক্ষণমূলক সহায়তা কি, এই যে ক্ষুদ্র, মাঝারি আর যে কুটির শিল্প, অর্থাৎ বৃহৎ শিল্পগুলো না, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প যারা, তাদের বিকাশের জন্য, অর্থাৎ তাদের জন্য সংরক্ষিত সহায়তাটা, এই সেবাটা হচ্ছে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের জন্য সংরক্ষণ করে রাখা। এই শিল্পে কি তাদের মানে এই সংরক্ষণ সহায়তাটা কি তাদের বিকাশের জন্য সহায়তা দান করে থাকে। তাঁত শিল্প হচ্ছে রক্ষা, বেনারসি ও জামদানি পল্লী, রেশম পল্লী গড়ে তোলা সহ তাঁতি, কামার, কুমার, মৃৎশিল্প, বাঁশ, বেত, এই যে মানে কুটির শিল্প, ক্ষুদ্র, মাঝারি শিল্প যেসব, সেই সকল শিল্পের ক্ষেত্রে বিশেষ প্রণোদনা মানে বিশেষভাবে সহায়তা প্রদান করাটাই হচ্ছে এটাও একটা সংরক্ষণমূলক সহায়তা। তো আমাদের এই ছিল সর্বশেষ আলোচনা আমাদের 10ম অধ্যায়ের। আর এই সহায়তাগুলো আলোচনার মাধ্যমে আমাদের 10ম অধ্যায়ের আলোচনা শেষ হলো। এবারে আমরা কিছু সৃজনশীল আলোচনা করব, যার মাধ্যমে আমরা আমাদের আলোচিত বিষয়গুলো, এই অধ্যায়ের আলোচিত বিষয়গুলো সাথে সম্পর্ক খুঁজে বের করতে পারবো এবং বুঝতে পারবো কোন বিষয়টা দ্বারা কোন টপিকটাকে বা কোন বিষয়বস্তুকে নির্দেশ করছে। তো প্রথম সৃজনশীলটার আলোচনার দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাই যে জনাব আরিফ লেখাপড়া শেষ করে চাকরির পেছন না ঘুরে নিজে কিছু করতে আগ্রহী, আর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ, মেলা ও বিজ্ঞাপন তাকে ব্যবসায় আগ্রহী করে তোলে। সবকিছু চিন্তা করে তিনি একটা ফাস্ট ফুড তৈরির কারখানা স্থাপন করেন, কিন্তু কারখানাটি স্থাপনের সময় কাঁচামাল সরবরাহ ও অবকাঠামোগত কিছু সমস্যায় পড়েন। এর থেকে উত্তরণের জন্য জনাব আরিফ নিকটবর্তী একটি সংস্থার শরণাপন্ন হন। সংস্থাটি ব্যবসায় তালিকাভুক্তিকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এটা সকল বোর্ডে 2018 সালে এসেছিল। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কাজ কি? তো আমরা জানি যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কাজ হচ্ছে দ্রুত শিল্পায়নের লক্ষ্যে নতুন শিল্প প্রকল্প স্থাপন করা, চালু শিল্প প্রকল্পগুলোকে আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণের জন্য শিল্প উদ্যোক্তাদের ঋণ ও পরামর্শ দান এবং কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা করা। এই সকল কাজগুলোই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক করে থাকে এবং এইগুলোই হচ্ছে তার প্রধান কাজগুলো। তো এবার আমরা খতে যাই। খতে বলেছে, শুধু নারী কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সরকারি সংস্থাটির কার্যক্রম ব্যাখ্যা করো। শুধু নারী কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সরকারি সংস্থাটি মানে এরকম কোন সংস্থাটি আছে, মানে কোন সরকারি সংস্থাটি আছে সেটা সে বিষয়ে আলোচনা করতে বলেছে। তো আমরা জানি যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় শুধু মহিলাদের কর্মসংস্থানের জন্য কাজ করে। তো এই সংস্থা মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি নেয়, আর বিশেষ করে যারা গ্রামের দুস্থ, শিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলা আছে তাদেরকে নিজেদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই হচ্ছে এই যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় তার মূল উদ্দেশ্য। তো এটি উদ্যোগী যে মহিলারা আছে তাদের কারিগরি দক্ষতাটা যেটা সেটা উন্নয়নের লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। অর্থাৎ আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের নারীদের উন্নয়নের লক্ষ্যে যে সকল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে এবং যা যা করে থাকে সবকিছু আমরা সুন্দর করে একটু সংক্ষিপ্ত করে ক্ষয়ের জন্য আলোচনা করে দিব। এবারে আমরা গতে যাব। গতে বলেছে, জনাব আরিফ প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সহায়তা গ্রহণ করেছেন বর্ণনা করো। আমরা উদ্দীপকটা পড়ে বুঝতে পারলাম যে প্রথমে জনাব আরিফ হচ্ছে যে প্রথম দিকে যে সহায়তা প্রদান করেছে প্রাথমিক পর্যায়ে সেটা হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা, মানে সহায়তাটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। কিভাবে সেটা আমরা আগে জেনে নেই যে উদ্দীপনামূলক সহায়তাটা নিয়ে কিছুটা আলোচনা করে নিব, যে এর মাধ্যমে উদ্যোক্তাদেরকে ব্যবসায় স্থাপনে
অনুপ্রেরণা যোগাতে পারে এমন ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হয়। আর কি প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, আর্থিক সহায়তা, পণ্য নির্বাচনে সাহায্য, পরামর্শ দেওয়া প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার উদাহরণ। আমরা উদ্দীপনামূলক সহায়তাটা কি সেটা পরিষ্কারভাবে আগে উল্লেখ করে দিব। এবারে উদ্দীপকের আলোকে আমরা বলতে পারবো তারপরে। তো উদ্দীপকের জনাব আরিফ একটি কি ফাস্টফুড তৈরির কারখানা স্থাপন করেন। ব্যবসা স্থাপনে তাকে সাহস দিয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া প্রশিক্ষণ। তাকে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে যে প্রশিক্ষণটা দেওয়া হয়েছিল সেই প্রশিক্ষণটা তাকে সহায়তা করেছিল। আবার বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোক্তা উন্নয়নে মেলার আয়োজন করে, এতে জনাব আরিফের মতো নতুন উদ্যোক্তারা আকৃষ্ট হয়। আমরা ওই যে মেলাগুলো যে দিয়ে থাকে তারা আকৃষ্ট এবং তারা সেই মেলায় কি অংশগ্রহণ করতে চায়। এতে জনাব আরিফের মতো নতুন উদ্যোক্তারা আকৃষ্ট হয়ে কি অংশগ্রহণ করে বা বিভিন্ন ভাবে তারা কি প্রতিযোগিতা একটা প্রতিযোগিতামূলক ভাবে অনুভব করে। এছাড়া বিজ্ঞাপন দেখে তিনি ব্যবসায় বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। এসব বিষয়ে যে তিনি জেনেছেন, এসব বিষয় তাকে ব্যবসা স্থাপনে আগ্রহ তৈরি করে দিয়েছিল তাকে। তো আমরা কি বলতে পারি যে উদ্দীপনামূলক যে সহায়তাগুলো, অর্থাৎ এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই সবই কিন্তু উদ্দীপনামূলক, অর্থাৎ তাকে উৎসাহিত করে, তাকে সাহস যোগায় এমন সহায়তাগুলোই কিন্তু, এমন কার্যক্রমগুলো কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে দেখতে পাই। তো আমরা কি বলতে পারি যে উদ্দীপনামূলক যে সহায়তা, সেই সকল সহায়তার কারণে জনাব কি আরিফ ফাস্টফুড তৈরির কারখানা স্থাপন করেছেন। এই হচ্ছে গয়ের আলোচনাটা, মূলত উদ্দীপনামূলক সহায়তার বিস্তারিত আলোচনা এখানে আসবে। এবার আমরা ঘতে দেখি কি চেয়েছে। ঘতে চেয়েছে জনাব আরিফের ব্যবসায়টি স্থাপনে সংস্থাটির ভূমিকা মূল্যায়ন করো। তো আমরা ঘতে যেটা দেখতে পাই যে জনাব আরিফের যে ব্যবসা স্থাপনে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, যেটা বিসিক, সেটার ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ কি, আমরা উদ্দীপক পড়ে যতটুকু বুঝতে পেরেছি, প্রথমে আমরা হচ্ছে বিসিক সম্পর্কে একটু আলোচনা করে দিব। কারণ হচ্ছে নতুন ব্যবসায় স্থাপন ও তার সম্প্রসারণে কিন্তু সাহায্য সহযোগিতা প্রয়োজন পড়ে, যেটা বিসিক থেকে প্রদান করা হয়েছিল জনাব আরিফের ক্ষেত্রে। তো আমরা সেই বিষয়টা পরে আলোচনায় আনবো, আগে বিসিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিব। যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা ব্যবসা সম্প্রসারণে সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন কাজ করে থাকে। আর হচ্ছে এই সংস্থা ব্যবসায় পরিচালনা, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ পরামর্শ প্রদান করে থাকে। তো আমরা যে উদ্দীপকের যে জনাব আরিফ আছে তার ক্ষেত্রে যদি খেয়াল করি, তিনি অনেক ভেবেচিন্তে একটি ফাস্টফুডের কারখানা স্থাপন করেছিলেন। কিন্তু কারখানা স্থাপনের সময় তিনি কাঁচামাল সরবরাহ ও অবকাঠামোগত সমস্যায় পড়েছিলেন। এক্ষেত্রে কি তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা সমস্যা সমাধানের তাকে সহায়তা করেছিল। তিনি উক্ত সংস্থার কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন। তো বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার সাহায্যেই জনাব কি আরিফ কিন্তু তার উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছিল, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এই সংস্থাটি ব্যবসায়ের কাঁচামাল সরবরাহের তথ্য দিয়ে সহায়তা করেছে তাকে। ব্যবসায় যে কাঁচামাল তার যে সরবরাহ করবে, সেই সরবরাহের তথ্য দিয়ে সহায়তা করেছিল জনাব আরিফকে। আর আরিফ আবার যে কারখানার অবকাঠামোগত বিদ্যুৎ, গ্যাস যেমন আর যাতায়াত ব্যবস্থা, যেটা অবকাঠামোগত উন্নয়ন বলতে, এই অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতাও কিন্তু বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, যেটা বিসিক, সেটি করেছিল। এছাড়া বিসিকের সাহায্যে কি তিনি প্রতিষ্ঠানটি নিবন্ধন করেছিলেন। এতে ব্যবসায় পরিচালনাগত সুবিধা হয়েছে। আর হচ্ছে তিনি কি তার ব্যবসাটি স্থাপনে সার্বিক সহযোগিতা পেয়েছিলেন। তা আমরা কি বলতে পারি যে জনাব আরিফের ব্যবসা স্থাপনে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা ভূমিকা পালন করেছে। তো এই ছিল প্রথম সৃজনশীলতার আলোচনা, যার হচ্ছে মূলত বিসিক অর্থাৎ বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, আর হচ্ছে যে গতে ছিল হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। এবারে আমরা পরবর্তী সৃজনশীলে যাব। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি দেব। 2016 সালে যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম, তারপরে আমি খুঁজছিলাম একটি গুছানো প্ল্যাটফর্ম যেখানে আমি আমার অ্যাডমিশন রিলেটেড সব কিছু একসাথে পাবো। সেই সময় এরকম কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি।
কিন্তু আশা করি তোমাদের এরকম কোনো সমস্যা হবে না, কারণ তোমাদের জন্য আছে ইমার্জিং স্টাডি। এখানে আছে ভিডিও লেকচার, এমসিকিউ, লাইভ ক্লাস, উইকলি কন্টেস্ট, আরও অনেক কিছু। তোমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করো, তোমরা ইমার্জিং স্টাডি অ্যাপটি নামিয়ে রাখতে পারো। আশা করি পড়ালেখার রিলেটেড অধিকাংশ সমস্যার সমাধান তোমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। পরবর্তী সৃজনশীলের উদ্দীপকে খেয়াল করলে আমরা দেখতে পাই, নবীনগর গ্রামের পাট ব্যবসায়ী মিস্টার রবি পাটের তৈরি বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা দেখে পাটজাত পণ্য তৈরির পাশাপাশি একটি পাটজাত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করেন। মিস্টার রবি তার ব্যবসায় সহযোগিতার জন্য এলাকার 10 জন বেকার যুবক নিয়োগ করেন। বর্তমানে মিস্টার রবি তার ব্যবসায় সংশ্লিষ্ট শিল্পের সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। তো এই হচ্ছে উদ্দীপক। এরপরে প্রশ্নে চলে যাই আমরা। কতে বলেছে টেলিভিশনে বিজ্ঞাপন প্রদর্শন কোন ধরনের স্লাইড? টেলিভিশনে বিজ্ঞাপন প্রদর্শন করাটা হলো দর্শন শ্রবণযোগ্য স্লাইড, দর্শন ও শ্রবণযোগ্য স্লাইড যেটা সেটা। কারণ কি টেলিভিশনের বিজ্ঞাপন যেটা সেটা আমরা দেখতেও পাই এবং শুনতেও পাই, তো দর্শন এবং শ্রবণযোগ্য স্লাইড। এরপর খতে কি চেয়েছে? খতে বলেছে মেধা সম্পদ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ব্যক্তি তার মেধা ও মননশীলতা ব্যবহার করে যা কিছু সৃষ্টি করবেন তাই হচ্ছে মেধা সম্পদ। অর্থাৎ ব্যক্তি তার মেধা ও মননশীলতা ব্যবহার করে যা কিছু সৃষ্টি করে তাকে মেধা সম্পদ বলে। সৃজনশীল ব্যক্তি দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে কিন্তু মেধা সম্পদ সৃষ্টি করেন। এক্ষেত্রে তার অনুমতি ছাড়া অন্য কেউ তার মেধা সম্পদ ব্যবহার করতে পারে না। গল্প, নাটক, চলচ্চিত্র, ফটোগ্রাফ, সফটওয়্যার প্রভৃতি মেধা সম্পদের উদাহরণ। আমরা হচ্ছে মেধা সম্পদ সম্পর্কে কয়েক লাইন বিস্তারিত লিখে দিব, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তো এবার আমরা গয়ের প্রশ্নে চলে যাব। গতে বলেছে মিস্টার রবি কোন ধরনের ব্যবসায়ের সঙ্গে জড়িত, ব্যাখ্যা করো। তা আমরা যেটা বুঝতে পারলাম যে মিস্টার রবি হচ্ছে কুটির শিল্পের সাথে জড়িত। তিনি পাট ব্যবসায়ের সাথে জড়িত, যেহেতু তিনি হচ্ছে কুটির ব্যবসায় কুটির শিল্পের সাথে জড়িত। তো এই কুটির শিল্পটা কি সেটা আমরা আগে বিস্তারিত লিখে দিব। প্রথমে যে এই শিল্পে পরিবারের সদস্যদের সহায়তায় স্বল্প মূলধন ও সীমিত আয়তনে এবং ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতায় গড়ে ওঠে। এক্ষেত্রে জমি এবং কারখানা ভবন ছাড়া এর স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে হয়। 5 লক্ষ টাকার নিচে হলে সেটা কুটির শিল্প হিসেবে গণ্য হয়, এর বেশি হলে সেটা কুটির শিল্প হিসেবে গণ্য হয় না। কুটির শিল্পে পরিবারের সদস্য সহ কি সর্বোচ্চ জনবল 10 জনের বেশি হয় না, 10 জনের বেশি হতে পারে না, 10 জনের মধ্যেই থাকতে হয়। এরপর হচ্ছে যে পাটের তৈরি যে পণ্যের ব্যাপক চাহিদা দেখে উদ্দীপকে মিস্টার রবি পাটজাত পণ্য তৈরি শুরু করেছিল। এটা হচ্ছে একটা কুটির শিল্প। তো এসব পণ্য তৈরির পাশাপাশি তিনি একটি পাটজাত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করেছিলেন। সেখানে স্কুলের স্কুল ব্যাগ, শিকা, দেয়াল মাদুর প্রভৃতি প্রদর্শন করা হয়। তো এসব পণ্য কুটির শিল্পের অন্তর্ভুক্ত। আবার তার ব্যবসায় সহযোগিতার জন্য তিনি 10 জন যুবক নিয়োগ দেন। তার ব্যবসায় সহযোগিতা করার জন্য 10 জন যুবককে নিয়োগ দিয়েছিলেন। তো আমরা কি বলতে পারি? সুতরাং মিস্টার রবির ব্যবসায়টি সদস্য সংখ্যা আর হচ্ছে যে পণ্যের যে ধরন সেটা বিবেচনা করলে আমরা কুটির শিল্পের অন্তর্গত বলে বলতে পারি। এই হচ্ছে গয়ের আলোচনা। কুটির শিল্প নিয়ে আমরা যতটুকু গুছিয়ে লেখা যায় লিখে দিব। এরপর আমরা ঘতে যাব। ঘতে বলা হয়েছে মিস্টার রবির মতো ব্যবসায়ীদের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থার অবদান মূল্যায়ন করো। মিস্টার রবির মতো ব্যবসায়ীদের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর অবদানটা মূল্যায়ন করতে বলেছে। তো আমরা কি বুঝতে পেরেছি উদ্দীপকটা পড়ে বুঝতে পেরেছি যে জনাব মিস্টার রবির ব্যবসায়ে উন্নয়নে যে সহায়তা করেছিল সেই সহায়তাকারী সংস্থাটা হচ্ছে বিসিকের মতো যে সরকারি সংস্থাগুলো, তাদের অবদানগুলো আমাদের আলোচনা করতে হবে। তাদের অবদান অবশ্যই অপরিসীম। তো বিসিক অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এই সংস্থার প্রধান কাজ হলো কুটির শিল্প খাতের উন্নয়নের জন্য
পরামর্শ দেওয়া। এছাড়া তথ্য সরবরাহ ও উদ্যোক্তা উন্নয়নে এ সংস্থা অবদান রাখছে। তথ্য সরবরাহ আর উদ্যোক্তা উন্নয়নে এ সংস্থা অবদান রাখে। তা উদ্দীপকের মিস্টার রবি কুটির শিল্পের সাথে জড়িত, আমরা বুঝতে পেরেছি এটি হচ্ছে দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। তিনি এই শিল্প বিকাশের জন্য সব ধরনের সরকারি সহযোগিতা মানে ও পৃষ্ঠপোষকতা তার প্রয়োজন ছিল। তো তিনি বর্তমানে তার ব্যবসায় সংশ্লিষ্ট শিল্পের সহকারী যে মানে সরকারি সুযোগ সুবিধাগুলো সেগুলো পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আর এজন্য তাকে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের সংস্থার শরণাপন্ন হতে হয়েছে, এবং সেটি হচ্ছে এই মানে সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সরকার কি করেছে, মিস্টার রবির মতো ব্যবসায়ীদের সাহায্য দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। ফলে মিস্টার রবির ব্যবসায় সম্প্রসারণ যেমন সম্ভব, তেমনি কি এলাকার বেকার যে যুবকরা আছে তারাও এই শিল্প গঠনে উৎসাহী হবে। তো সংস্থাটি এ বিষয়ে প্রশিক্ষণ ও ঋণ দিচ্ছে বলে কুটির শিল্পের সার্বিক উন্নয়ন সম্ভব হচ্ছে। আর সুতরাং আমরা কি বলতে পারি যে মিস্টার রবির মতো যারা ব্যবসায়ীরা আছে তাদের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থার অবদানটা কিন্তু অপরিসীম। তো এই ছিল ঘয়ের আলোচনা। এরপরে আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাব। পরবর্তী সৃজনশীলে আমরা দেখতে পাই যে ফরিদা রহমান বিসিক থেকে তাঁত শিল্পের ওপর প্রশিক্ষণ নেন। পরিবার থেকে পাওয়া একটি তাঁত যন্ত্র দিয়ে তার কারখানার কাজ শুরু করেন। ক্রেতাদের চাহিদা মতো তারা শাড়ির অর্ডার নেন। ফলে প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ বাড়তে থাকে। এখন তার কারখানাতে নিয়মিত নারী পুরুষ শ্রমিক আছেন 100 জন। তো এই হচ্ছে উদ্দীপক। এরপরে আমরা প্রশ্নে চলে যাই। কয় বলেছে অর্থায়ন কি? ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকেই আমরা অর্থায়ন বলে জানি, তাই আমরা লিখে দিব। তো খতে বলেছে, খয়ের প্রশ্নটা হচ্ছে নারী উদ্যোক্তা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। আমরা নারী উদ্যোক্তা বলতে বুঝি একজন নারী যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক হন তাহলে তিনি নারী উদ্যোক্তা হিসেবে পরিগণিত হবেন। আর কোনো নারী অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায় শেয়ার হোল্ডারদের মধ্যে ন্যূনতম 51% শেয়ারের মালিক হলে তাকে বলা হয় নারী উদ্যোক্তা। অর্থাৎ সর্বনিম্ন যদি 51% মালিক হয়, অর্থাৎ মোট শেয়ারের অর্ধেকের বেশি অর্ধেক থেকে বেশি যদি সে মালিকানার অধিকারী হয়ে থাকে তবেই তাকে নারী উদ্যোক্তা বলা যাবে। কিন্তু ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে নারী কোনো যে ব্যবসায় স্থাপন করলে তাকে নারী উদ্যোক্তা হিসেবে ধরা হয় না। কোনো দেশে মোট জনসংখ্যার কিন্তু 50%ই নারী, আর তাই নারীদের অংশগ্রহণ কি দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নও কিন্তু নিশ্চিত করে থাকে। তো এখানে নারী উদ্যোক্তাদের দেশের অর্থনীতিতে ভূমিকা ব্যাপারেও আমরা 2-1 লাইন লিখে দিতে পারি। এরপরে আমরা চলে যাব গতে। গতে বলেছে ফরিদা রহমানের পরিবার থেকে পাওয়া তাঁত যন্ত্র কোন ধরনের সহায়ক সেবার অন্তর্ভুক্ত বর্ণনা করো। তো আমরা গতে উদ্দীপক পড়ে যেটা বুঝতে পেরেছি যে ফরিদা রহমানের পরিবার থেকে পাওয়া যে তিনি যে তাঁত যন্ত্রটা পেয়েছিলেন সেটা হচ্ছে সমর্থনমূলক সহায়তার অন্তর্ভুক্ত। কারণ কি, তাকে এটার মাধ্যমে সমর্থন করা হয়েছে, তাকে সাপোর্ট করা হয়েছে। তো ব্যবসা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ উদ্যোক্তার সমর্থনমূলক সহায়তা প্রয়োজন পড়ে, কিন্তু আমরা জানি শিল্প প্রতিষ্ঠানে নিবন্ধীকরণ, পুঁজির সংস্থান করা, অবকাঠামোগত সহায়তা প্রভৃতি হচ্ছে সমর্থনমূলক যে সহায়তা সেটার অন্তর্ভুক্ত, যেটা আমরা আজকের আলোচনাগুলো থেকে জেনেছিলাম। তো এই সহায়তার মাধ্যমে উদ্যোক্তা তার সৃজনশীলতাকে বাস্তবে রূপ দিতে পারে। আর যে তার যে সহায়তাটা প্রয়োজন সে সহায়তা অর্থাৎ সাপোর্টটার মাধ্যমে কি তার যে সৃজনশীলতাটাকে সেটা সে বাস্তবে রূপান্তর করার সাহস এবং সে ধরনের সহযোগিতাটা সে পেয়ে থাকে। আর উদ্দীপকের যে ফরিদা রহমান, তিনি বিসিক থেকে তাঁত শিল্পের উপর প্রশিক্ষণ নেন। এরপর পরিবার থেকে পাওয়া তার তাঁত যন্ত্র দিয়ে তাঁত কারখানার কাজ শুরু করেন। তিনি বিসিক থেকে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তাঁত শিল্পে দক্ষতা অর্জন করেছিলেন। তার যে দক্ষতাটা প্রয়োজন ছিল, ট্রেনিংটা প্রয়োজন ছিল, সেটাও সে নিয়েছেন।
তাই তার পরিবার তাকে তাঁত যন্ত্র দিয়ে এই দক্ষতা ব্যবহারের সুযোগ করে দেয়। পরিবারের এই যে এই সহায়তাটা, সেটা ছাড়া কিন্তু তার ব্যবসায় গড়ে তোলাটা কখনোই সম্ভব হতো না। কারণ সে প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু তার যে তার যন্ত্র, সে যন্ত্র ছাড়া কিন্তু সে তার প্রশিক্ষণ থেকে যে দক্ষতা অর্জন করলো সেটা সে কখনোই কাজে লাগাতে পারতো না। তো পরিবারের এই সহায়তা ছাড়া কিন্তু সে মানে কখনোই ব্যবসাটা মানে তুলে দাঁড় করাতে পারতো না। তো কারণ হচ্ছে নতুন তাঁত যন্ত্র কেনার সামর্থ্য কিন্তু তার ছিল না। সহজে তাঁত যন্ত্র সংগ্রহের কারণেই তিনি ব্যবসায় স্থাপনের সুযোগটা পেয়েছিলেন। এ ধরনের সহায়তার কারণেই তিনি ব্যবসায় স্থাপনের সুযোগ পেয়েছেন। এই ধরনের সহায়তার কারণ সাথে হচ্ছে সমর্থনমূলক সহায়তার মিলটা আছে। তো আমরা কি বলতে পারি যে তাঁত যন্ত্রের মাধ্যমে ফরিদা রহমান যে মানে সহায়তাটা পেয়েছে সেটা হচ্ছে সমর্থনমূলক সহায়তা। এই ছিল আমাদের গ এর আলোচনা। এবার আমরা ঘতে দেখব কি বলেছে। ঘতে বলেছে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ফরিদা রহমানের ভূমিকা মূল্যায়ন করো। দেশের সার্বিক উন্নয়নে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ফরিদা রহমানের ভূমিকা বলতে নারী উদ্যোক্তাদের ভূমিকার কথা মূলত বলেছে। তো আমরা দেশে নারী উদ্যোক্তা এবং নারীর ভূমিকাটাই আমরা ঘতে আলোচনা করব। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে ফরিদা রহমানের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, যে একজন ব্যবসায়ী মানুষের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা সরবরাহ করে তাদের জীবনমান উন্নত করে। আবার স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করে তিনি নিজেও কিন্তু লাভবান হয়ে থাকেন। আর হচ্ছে যে এছাড়া যে ব্যবসায় নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেন, এটা দেশের বেকারত্ব কমাতে পারেন। তো উদ্দীপকের যে ফরিদা রহমান, তিনি কি পরিবার থেকে পাওয়া তাঁত যন্ত্র দিয়ে তাঁত কারখানার কাজ শুরু করেন। ক্রেতাদের চাহিদা মতো তারা শাড়ির অর্ডার নিয়ে থাকেন, ফলে প্রতিষ্ঠানটি বিক্রির পরিমাণ বাড়তে থাকে। আর হচ্ছে যে এখন তার কারখানাতে নিয়মিত নারী পুরুষ শ্রমিক রয়েছেন 100 জন। এখন ফরিদা রহমান তাঁত কারখানা স্থাপনের মাধ্যমে তার নিজের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পেরেছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে তাদের অভাবটাও পূরণ করেছেন। আবার কি বেকার জনগণের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন। এতে কি দেশের জাতীয় আয় বাড়ছে, তারপর জাতীয় আয় বাড়ায় তিনি অবদান রাখছেন। আর হচ্ছে আবার ফরিদা রহমানকে দেখে আগ্রহী হয়ে নতুন উদ্যোক্তাও কিন্তু তৈরি হচ্ছে বা হবে। এই ধরনের উদ্যোগ দেশের সার্বিক উন্নয়ন কিন্তু নিশ্চিত করে। আবার যে বিষয়টা সেটা হচ্ছে যে একজন নারী হিসেবে তিনি কি পিছিয়ে নেই, তিনি নারী হিসেবে নিজেকে এগিয়ে নিয়েছেন এবং এগিয়ে নেওয়ার ভূমিকাটা পালন করেছেন। তারপরে হচ্ছে যে তিনি একজন নারীর মাধ্যমেও দেশের অর্থনৈতিক কি অনেকটা বেশি লাভবান হচ্ছে। এবং নারীরা এদেশের 50% যেহেতু জনগণ নারী, এবং তারা যদি এগিয়ে আসে তাহলে দেশের অর্থনীতিটা কতটা সচল হয় সেটাই আমরা এই ফরিদা রহমানের ব্যবসাটার মাধ্যমে এবং তার উদ্যোগের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। তো আমরা কি বলতে পারি যে অতএব উদ্যোক্তা হিসেবে ফরিদা রহমানের ভূমিকাটা কিন্তু অপরিসীম। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি দেব। 2016 সালে যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম, তারপরে আমি খুঁজছিলাম একটি গুছানো প্ল্যাটফর্ম যেখানে আমি আমার অ্যাডমিশন রিলেটেড সব কিছু একসাথে পাবো। সেই সময় এরকম কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি, কিন্তু আশা করি তোমাদের এরকম কোনো সমস্যা হবে না, কারণ তোমাদের জন্য আছে ইমার্জিং স্টাডি। এখানে আছে ভিডিও লেকচার, এমসিকিউ, লাইভ ক্লাস, উইকলি কন্টেস্ট, আরও অনেক কিছু। তোমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করো, তোমরা ইমার্জিং স্টাডি অ্যাপটি নামিয়ে রাখতে পারো। আশা করি পড়ালেখার রিলেটেড অধিকাংশ সমস্যার সমাধান তোমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। তো এই ছিল আমাদের এই সৃজনশীলের আলোচনা। এরপরে আমরা সর্বশেষ সৃজনশীলে চলে যাচ্ছি। সর্বশেষ সৃজনশীলের উদ্দীপকে যদি আমরা খেয়াল করি, দেখতে পাই লামিয়া আক্তার একজন নারী উদ্যোক্তা। নিজস্ব বিচার বিবেচনা, জমি ও পুঁজি নিয়ে তিনি একটি বস্ত্র কারখানা স্থাপন করেন। বর্তমানে তার কারখানার উৎপাদিত পণ্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কতে বলেছে কুটির শিল্পের কারিগর কারা? কুটির শিল্পের কারিগর হচ্ছে শিল্প উদ্যোক্তা নিজেই হচ্ছে কুটির শিল্পের কারিগর। তো খতে বলেছে উন্নত ও অনুন্নত শিল্প এলাকা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। শিল্প স্থাপনের সুবিধা সম্পন্ন যে এলাকা সেগুলোই উন্নত শিল্প এলাকা, আর যে কম সুবিধা আছে
এমন এলাকাগুলো সেগুলোই অনুন্নত শিল্প এলাকা। এই বিষয়টা আমরা সুন্দর করে লিখে দিব যে উন্নত শিল্প এলাকায় শিল্প স্থাপনের বিভিন্ন সুবিধা, যেমন উন্নত রাস্তাঘাট, পর্যাপ্ত বিদ্যুৎ গ্যাস সরবরাহ, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এ সকল কিন্তু থাকে না। এই সকল কিন্তু বিদ্যমান থাকে উন্নত শিল্প এলাকায়। তাই কি যে কোনো শিল্প স্থাপনে সহজ ও লাভজনক হয়ে থাকে। আর ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া এই সকল কি উন্নত শিল্প এলাকা। আর অন্যদিকে অনুন্নত শিল্প এলাকা কোনগুলো? বিভিন্ন সমস্যার কারণে শিল্প স্থাপন লাভজনক হয় না যেগুলো, সেগুলো হচ্ছে নেত্রকোনা, খাগড়াছড়ি, নাটোর, পঞ্চগড়, এ সকল হচ্ছে অনুন্নত শিল্প এলাকা। এবার আমরা গতে যাই। গতে বলেছে যে বাংলাদেশের অর্থনীতিতে লামি আক্তারের শিল্পটি কোন ধরনের। আমরা উদ্দীপকটা পড়ে বুঝতে পেরেছি যে লামি আক্তার যে শিল্পটা স্থাপন করেছিলেন সেটা হলো নিজস্ব বিচার বিবেচনা করে জমি ও পুঁজি নিয়ে তিনি একটি বস্ত্র কারখানা স্থাপন করেছিলেন। বস্ত্র কারখানাটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প। উৎপাদনমুখী শিল্পের অবদান কতটুকু অর্থনীতিতে সেটাই আলোচনা করে দিতে হয় আমাদের। যে উৎপাদনমুখী শিল্পটা হচ্ছে কি কাঁচামালকে, মানে শিল্প বিভিন্ন শ্রম যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে পরিণত পণ্যে রূপান্তর করাটাই হচ্ছে উৎপাদনমুখী শিল্পের কাজ। পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংযোজন ও পুনরায় সাজানোর কাজগুলো এই শিল্পের অন্তর্ভুক্ত। বস্ত্র শিল্প, পাট ও পাটজাত শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প প্রভৃতি উৎপাদনমুখী শিল্পের উদাহরণ। আর যে লামিয়া আক্তারের যে বস্ত্র কারখানা স্থাপন, এই বস্ত্র কারখানাটাও উৎপাদনমুখী শিল্পের, কারণ এর মাধ্যমে পোশাক তৈরি করা হয় বিভিন্ন কাঁচামালকে ব্যবহার করে একটি পরিণত পণ্যের অর্থাৎ পোশাকে পরিণত করা হয়। তাহলে এটি একটি উৎপাদনমুখী শিল্প এবং এর অবদানটা হচ্ছে আমরা বলতে পারি যে এই যে কি বস্ত্র কারখানা স্থাপন করার মাধ্যমে তার যে উৎপাদিত পণ্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এক্ষেত্রে বস্ত্র কারখানা বস্ত্র তৈরির জন্য যে শ্রমিক ও যন্ত্রের প্রয়োজন হয়েছে, তো এই শ্রমিক যন্ত্রের কি মাধ্যমে কাঁচামাল ব্যবহার করে প্রতিটি পোশাক কিন্তু তৈরি করে থাকে। শ্রমিক যন্ত্র এই সকল ব্যবহার করেই কিন্তু কাঁচামালগুলো তৈরি হয়ে থাকে, অর্থাৎ সেখানে সংযোজন ও প্রক্রিয়া করার বিভিন্ন কাজ করতে হয়েছে। এ থেকে দেখা যায় কারখানাটিতে উৎপাদনমুখী শিল্পের সব ধরনের কাজই প্রয়োজন হচ্ছে। তাছাড়া এখানে কি অনেক বেকার লোকের কর্মসংস্থান হয়েছে, আর দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান তারা কিন্তু রেখে থাকছে। আর হচ্ছে তো আমরা এটাই আসলে মানে অর্থনীতিতে উৎপাদনমুখী শিল্পের বিস্তারিত আলোচনা আমরা করে দিব। এই ছিল গয়ের আলোচনা। এবার আমরা ঘতে দেখব লামিয়া আক্তার একজন সফল নারী উদ্যোক্তা, এটা বিশ্লেষণ করতে বলেছে। তো আমরা উদ্দীপক পড়ে বুঝতে পেরেছি যে লামিয়া আক্তার একজন সফল নারী উদ্যোক্তা। এই উক্তিটা একদম যথার্থ ছিল, কারণ কি উদ্যোক্তারা ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেন, এরপর কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটিকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে উদ্যোক্তা তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজের পাশাপাশি অনেক বেকার লোকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে। তো উদ্যোগ নেওয়ার এই ঝুঁকিপূর্ণ কাজটি পুরুষের পাশাপাশি নারীর যে অংশগ্রহণ সেটাও কিন্তু বেড়েই চলেছে। উদ্দীপকের যে লামি আক্তার তিনিও একজন কিন্তু নারী উদ্যোক্তা। নিজস্ব বিচার বিবেচনা আর জমি ও পুঁজি নিয়ে তিনি একটি বস্ত্র কারখানা স্থাপন করেছিলেন। বর্তমানে তার কারখানার উৎপাদিত পণ্য কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, যেটা আমরা উদ্দীপকে থেকে যা জানতে পেরেছি। তো লামি আক্তার তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বস্ত্র শিল্পটি গড়ে তুলেছিল। তো আর যে তিনি যে নিজেকে নারী ভেবে পিছিয়ে কিন্তু তিনি কখনোই থাকেননি, বরং সফল উদ্যোক্তার মতো যে চ্যালেঞ্জিং কাজগুলো সেগুলো নিয়ে তিনি ব্যবসার প্রসারে এগিয়ে যাচ্ছেন। তো অন্যদিকে যে বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টি ও তাদের কাজ করানোর মাধ্যমে যে দক্ষ মানব সম্পদে পরিণত করা, এটাও তিনি সফলভাবে করছেন। তো এতে জনগণের জীবনযাত্রার মান ও জাতীয় আয় কিন্তু বেড়ে যাচ্ছে। তো যে অর্থনীতিতে তার বিভিন্ন অবদানগুলো মানে লামিয়া আক্তারের অবদানগুলো আমরা উল্লেখ করে দিব। আবার কি বস্ত্র শিল্প রপ্তানিমুখী হয়, বৈদেশিক মুদ্রাও কিন্তু অর্জিত হচ্ছে। তো আমরা কি বলতে পারি যে দেশের সামগ্রিক উন্নয়নে কি লামিয়া আক্তার একজন সফল নারী উদ্যোক্তা এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তো এই ছিল ঘয়ের আলোচনা এবং আমাদের সর্বশেষ সৃজনশীল আলোচনা। আমাদের এই সৃজনশীল আলোচনার মাধ্যমে এই অধ্যায়ের সর্বোপরি আলোচনা শেষ হলো। আশা করি এই অধ্যায়ের সবগুলো বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।